ভিডিও শুরুতেই কিছু কথা বলতে চাই। বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে আমরা দেখতে পাচ্ছি চরম দুর্ভোগের ছবি, যেটা গত 22 এপ্রিল ভারতবর্ষের প্রাণকেন্দ্র ভূস্বর্গ কাশ্মীরের মাটিতে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলা। সংবাদ মাধ্যম সূত্র থেকে সেই দুর্ঘটনায় প্রায় 30 জন মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। নানান মহল থেকে সেই খবরকে চুলচেরা বিশ্লেষণ করে দেখা হচ্ছে। আমি শুধু এটাই চাই, যারা এই জঘন্য ঘৃণ্যতম অপরাধ করেছে তাদের যেন চরম থেকে চরমতর শাস্তি হোক। বিগত কিছুদিন ধরেই পর্যটক প্রেমীদের মনের ভেতরে কাশ্মীর ঘুরতে যাওয়া নিয়ে নানান প্রশ্নের দানা বেঁধেছে। আমি একটাই কথা বলবো, পর্যটন শিল্পের ওপর কেন্দ্র করে বহু মানুষ জীবিকা নির্ভর করে। তাই ভরসা রাখুন, ভুল খবর থেকে দূরে থাকুন এবং নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সঠিকভাবে বিচার করুন এবং পর্যটন শিল্পকে বাঁচিয়ে রাখুন। এবারে আসা যাক আজকের ভিডিওর বিষয়বস্তু নিয়ে। গত মাসের 4 তারিখ আমি এবং কঙ্কন মিলে গিয়েছিলাম পূর্ব সিকিমের বেশ কিছু জায়গায় ঘুরতে। সেই নিয়ে ইতিমধ্যে 5টা পর্বের ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পারদের তাপমাত্রাটা ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। চারপাশে বেদনাদায়ক খবর এবং গরমে মানুষ প্রায় নাজেহাল। মন চাইছে কিছুদিনের ছুটিতে পরিবারকে নিয়ে পাহাড়ের কোনো জায়গা থেকে ঘুরে আসা যাক, কিন্তু প্রশ্ন, কোথায় কোথায় যাবেন, কিভাবে ঘুরবেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটা। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কলকাতা থেকে পূর্ব সিকিম ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা। তবে তার আগে দেখাবো সিকিম থেকে কলকাতা কিভাবে ফিরেছিলাম। ভিডিওটা মন দিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। চলুন এবার শুরু করা যাক। 14ই মার্চের সকালটা শুরু হলো এক কাপ চা সাথে এক বাটি ম্যাগি দিয়ে, যেটা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। এরপর বেরিয়ে পড়লাম। গ্যাংটকের হোটেল থেকে আমরা চেক আউট করলাম। এখন যাচ্ছি হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট ট্যাক্সি স্ট্যান্ড। ওখানে আমাদের লামা ভাইয়া গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে। ওখান থেকে আমরা যাব হচ্ছে এনজিপি স্টেশন। সময় 9টা। পৌঁছে গেছি আমরা ডিস্ট্রিক্ট কোর্ট ট্যাক্সি স্ট্যান্ডে। এখানে আমাদের ভাইয়া টাইম দিয়েছিল 9টার সময় আসার জন্য, তো ভাইয়া অলরেডি এসে গেছে। ডিস্ট্রিক্ট কোর্ট ট্যাক্সি স্ট্যান্ড সম্বন্ধে আপনাদের একটু বলে রাখি। এই ট্যাক্সি স্ট্যান্ডে যারা আপনাদের প্যাকেজ বুকিং থাকে, ধরুন আপনারা কোনো জায়গা থেকে ঘুরে সেদিনকে গ্যাংটকে এলেন, তারপরের দিন সকালবেলায় এখানেই আপনাকে আসতে হবে। যেই হোটেলে থাকবেন সেই হোটেল থেকে কোনো একটা গাড়ি ভাড়া করে আপনাদের আসতে হবে এই ডিস্ট্রিক্ট কোর্ট ট্যাক্সি স্ট্যান্ডে। সেখান থেকে আপনাকে আপনাদের যে গাড়ি থাকবে, গাড়ি করে আপনাদের এনজিপি পৌঁছাতে হবে। সবার ক্ষেত্রে সেটা নাও হতে পারে, আমাদের ক্ষেত্রে এটা হয়েছে। হয়তো আপনারা ট্যুর করে ডাইরেক্ট এনজিপি গেলে সেই ক্ষেত্রে আপনাদের এখানে আসার দরকার পড়বে না। আমাদের মতো যারা আসবেন সেক্ষেত্রে এই প্ল্যানটাই কিন্তু হবে, সেটা আপনাদের জানিয়ে রাখলাম। গত 5টা দিন কোথাও যাওয়া নিয়ে কোনো সমস্যাই হয়নি, কারণ লামাজি সবসময় গাড়ি নিয়ে হাজির থাকতো। সেই দিন ছিল দোল উৎসব, তাই দেরি না করে আমরা সকাল 9টার সময় বেরিয়ে পড়লাম নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। গ্যাংটক থেকে কিভাবে শেয়ারে এবং গাড়ি বুক করে নিউ জলপাইগুড়ি স্টেশন কিংবা শিলিগুড়ি যাবেন সেই বিষয়ে ভিডিওর আগে বলবো। সেদিন দোল উৎসব থাকার কারণে রাস্তা প্রায় ফাঁকাই ছিল, তাই নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছাতে সময় লেগেছিল আমাদের 4 ঘন্টা। তাই বাকি সময়টুকু 1 নম্বর প্ল্যাটফর্মে থাকা এক্সিকিউটিভ লাউঞ্জে সময় কাটালাম। এরপর রাত 7:45 হলদিবাড়ি থেকে শিয়ালদাগামী দার্জিলিং মেল ধরে কলকাতা ফিরেছিলাম। এইভাবেই আমাদের 5 রাত 6 দিনের পূর্ব সিকিম ভ্রমণ সম্পূর্ণ করেছিলাম। এবারে চলুন জেনে নেওয়া যাক এই ট্যুরের ব্যাপারে আরও বিস্তারিত কিছু বিষয়। প্রথমেই আপনাদেরকে বলি, আপনাদের পূর্ব সিকিমের ভিডিওগুলো কেমন লেগেছে। আশা করি সবার ভালো লেগেছে, অথবা কারোর ভালো লাগে না, যাই হোক সেটা পরের কথা। আজকের এই ভিডিওটা মূলত হচ্ছে একটা ট্যুর গাইড ভিডিও বলতে পারেন। তখন ভাইজ্যাগ গিয়েছিলাম, তখন একটা ট্যুর গাইড ভিডিও বানিয়েছিলাম। তো সেই ভিডিওতে আপনারা প্রচুর রেসপন্স দিয়েছেন, প্রচুর কমেন্ট করেছেন, তার জন্য কি বলবো, সবার কাছে আমি কৃতজ্ঞ। খুব ভালো লেগেছে আমার ওই ভিডিওটা, আমি খুব ভালো রেসপন্স পেয়েছি। তো এরকম যদি ভিডিওতে আপনারা রেসপন্স দেন, ভিডিও বানানোর উৎসাহ আরো বেশি বেড়ে যায়। তো যাই হোক, গত 5টা ভিডিওতে আমি আপনাদের পূর্ব সিকিমের
বেশ কয়েকটা জায়গা ঘুরে দেখিয়েছি। তাহলে আজকের ভিডিওটা কেন, সেটা তো প্রশ্ন আসতে পারে। অ্যাকচুয়ালি একটা ট্যুর গাইড হয় সবকিছুই। সিকিমের 4টে পার্ট আছে, একটা হচ্ছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আমি গিয়েছিলাম পূর্ব দিকে। তো পূর্ব দিকের আমি বেশ কয়েকটা জায়গা ঘুরেছি। অ্যাকচুয়ালি অনেকগুলো জায়গা আছে, সবগুলো জায়গা তো কভার করা সম্ভব নয়। টোটাল 5টা ভিডিওতে 5টা জায়গার ভিডিও আমি কিন্তু দেখিয়েছি। যদি সেই ভিডিও না দেখে থাকেন তাহলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা করি আপনারা কিছু হলেও সাহায্য পাবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ একটা ট্যুর গাইড দেব, যেখানে আপনাদের বলবো যে আপনারা কিভাবে সিকিম যাবেন, কত কি খরচা হবে। যেহেতু আমি এই ট্যুরটা করেছি সম্পূর্ণ একটা ট্রাভেল কোম্পানির তরফ থেকে, অবশ্যই কিন্তু সেটা আমার নিজের পকেট থেকে টাকা দিয়েই করেছি। ভাবেন না যে এটা কোনো পেড প্রমোশন ছিল। হ্যাঁ জানি, প্রত্যেকটা ভিডিওতে হয়তো আমি ঘোরার খরচ বা খাবারের খরচ এগুলো দিইনি, সেটা হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে। কিন্তু আজকের এই ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তর আশা করি আপনাদেরকে বলে দিতে পারবো। প্রথমে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে সিকিম আপনারা কিভাবে যাবেন। আমি যেহেতু কলকাতায় থাকি, তো কলকাতা থেকে সিকিম পৌঁছাতে গেলে প্রথমে আপনাদেরকে যেতে হবে হাওড়া বা শিয়ালদা, এবং হাওড়া বা শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি আপনাদেরকে পৌঁছাতে হবে। নিউ জলপাইগুড়ি পৌঁছানোর জন্য হাওড়া এবং শিয়ালদা থেকে বেশ কিছু কিন্তু ট্রেন রয়েছে। তো এবারে আমি গিয়েছিলাম হাওড়া থেকে। তো হাওড়া থেকে আমি গিয়েছিলাম সরাইঘাট এক্সপ্রেস। হ্যাঁ জানি আপনারা প্রত্যেকেই নর্থ বেঙ্গল পৌঁছানোর জন্য কিন্তু দার্জিলিং মেলটা কিন্তু বেশি প্রেফার করেন। তো সরাইঘাটে যাওয়ার কারণ হচ্ছে সরাইঘাটটা যেহেতু ছাড়ে 4টের সময়, এবং সেটা ওই মোটামুটি ধরে রাখুন 1টা নাগাদ নিউ জলপাইগুড়ি পৌঁছে যায়। তারপরে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিলাম ওখানে, আমরা রিটায়ারিং রুমে বিশ্রাম নিয়েছিলাম। তারপরে সেখান থেকে 7টার সময় আমাদের গাড়ি আসে, আমরা রওনা হয়েছিলাম পাহাড়ের পথে। চলুন এক ঝলক দেখে নেওয়া যাক হাওড়া এবং শিয়ালদা থেকে কোন কোন ট্রেন পৌঁছাচ্ছে নিউ জলপাইগুড়ি, এবং ট্রেনের ভাড়া কত কি আছে এবং সমস্ত কিছু চলুন একবার দেখে নেওয়া যাক। হাওড়া এবং শিয়ালদা থেকে সপ্তাহে 7 দিন দিনে এবং রাতে প্রচুর ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। এক ঝলক সেই তালিকাটা স্ক্রিনে দেখে নিন। এক নজরে দেখে নিন নিউ জলপাইগুড়ি স্টেশন অবধি ট্রেন ভাড়া কত হতে পারে, সেটাও স্ক্রিনে দেওয়া রইল। এই মুহূর্তে গ্রীষ্মের দাবদাহে প্রচুর মানুষ উত্তরবঙ্গে ছুটি কাটাতে যাবেন। তাদের জন্য ছোট্ট একটা পরামর্শ, যদি আগে থেকে আপনাদের ট্রেনের টিকিট না কাটা থাকে সেক্ষেত্রে অযথা ট্রেনের ওয়েটিং লিস্টে টিকিট কেটে চিন্তিত হবেন না। যাওয়ার দিনই রেড বাস অ্যাপস থেকে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার বাসের টিকিট বুক করে নিতে পারেন। সেক্ষেত্রে অনায়াসে সিট পেয়ে যাবেন। ভাড়া ট্রেনের সেকেন্ড এসির থেকে সামান্য বেশি পড়বে, তবে মাথায় রাখবেন যাওয়ার দিনই টিকিট কাটবেন, তবেই সস্তা হবে। যদি অনেক আগে থেকে টিকিট কাটেন সেক্ষেত্রে ভাড়া 4,000 টাকার বেশিও হতে পারে। আর যদি আপনার কাছে একদমই সময় না থাকে তাহলে বলবো কলকাতার থেকে প্লেনে মাত্র 2 ঘন্টার মধ্যে বাগডোগরা পৌঁছে যান, সেক্ষেত্রে ভাড়া হতে পারে 5,000 টাকা অবধি। তাহলে আপনাদেরকে বলে দিলাম যে আপনারা নিউ জলপাইগুড়ি কিভাবে পৌঁছাবেন। সরাইঘাট ট্রেনটা আমি এই কারণেই কিন্তু প্রেফার করি, যেহেতু ট্রেনটা অনেক রাত্রিবেলা পৌঁছে যায় এবং হাতে প্রচুর সময় থাকে। দার্জিলিং মেলে পৌঁছানো যায়, কিন্তু দার্জিলিং মেল যেহেতু অনেকটা বেলা হয়ে যায়, কারণ দেরি হয়ে যায়, সে কারণে আমি কিন্তু সরাইঘাট ট্রেনটা কিন্তু বেশি প্রেফার করি। আপনাদেরকে বলে দিলাম যে আপনারা কোন কোন ট্রেনে নিউ জলপাইগুড়ি যেতে পারেন। তো আশা করি আপনাদের কাছে ধারণাটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে। তো এটা গেল হচ্ছে আপনারা কিভাবে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছাবেন। সিকিমে কিন্তু আপনারা পৌঁছানোর জন্য দুটো ওয়ে আছে, একটা হচ্ছে শেয়ার গাড়ি আর একটা হচ্ছে রিজার্ভ কার। সিকিমে আপনি ডাইরেক্ট পৌঁছাতে গেলে আপনাকে প্রথমে পৌঁছাতে হবে হচ্ছে গ্যাংটকে। যেহেতু আমাদের এই সম্পূর্ণ ট্যুরটা একটা প্যাকেজের ট্যুর ছিল, সেই কারণে আমাদের আগে থেকেই সমস্ত কিছু ঠিক করা ছিল যে আমরা কোথা থেকে ট্যুরটা স্টার্ট করব। সেই জন্য আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছে রিটায়ারিং রুমে ছিলাম। রিটায়ারিং রুম নিয়ে একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেটাও আপনাদেরকে বলে দেবো যে আপনারা রিটায়ারিং রুম কিভাবে বুক করবেন, কি সুবিধা আছে এতে, সমস্ত কিছুই বলবো রিটায়ারিং রুমের সেই ভিডিওতে। তো রিটায়ারিং রুমে আমাদের এই খরচা পড়েছিল 475 টাকা মতো। এনজিপি থেকে গ্যাংটক পৌঁছানোর দুটো রাস্তা আছে, আপনারা শেয়ার গাড়িতে যেতে পারেন বা রিজার্ভ কারে যেতে পারেন। এছাড়াও আপনারা শিলিগুড়ি থেকে বাসেও কিন্তু যেতে পারেন। গ্যাংটক যাওয়ার জন্য যদি শেয়ার কার
ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনাদের মোটামুটি ধরে রাখুন 400 থেকে 600 টাকার মধ্যে পড়বে। সেই গাড়িতে আপনাদের কিন্তু মোটামুটি 8 থেকে 10 জন কিন্তু ড্রাইভার নিয়ে যাবে। যদি আপনারা রিজার্ভ কারে গ্যাংটক পৌঁছান সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে কিন্তু 4 থেকে 6,000 টাকা। এবার সেটা সিজন ওয়াইজ ডিপেন্ড করে, কখনো ভাড়া কম বেশিও হয়। অবশ্যই গাড়ি ভালো করে দেখে শুনে বুঝে নেবেন। আরেকটা কথা বলে দিই, দেখবেন এনজিপি স্টেশনের বাইরে বেরোনোর পরে আপনাদেরকে প্রচুর লোক আসবে আপনাদের সামনে, দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং, নেপাল এসব জায়গা বলবে। আপনারা সেই রকম কিন্তু প্রলোভনে পা দেবেন না, কারণ ওখানে কিন্তু অনেক রকমের কিন্তু স্ক্যাম হয়, পরে কিন্তু মানুষ বহু সমস্যার মুখোমুখি হয়। সেই কারণেই বলছি আপনারা ওখানে ভালো করে যাচাই করে নিন যে কোন গাড়িটা ভালো হবে, ড্রাইভারের সাথে কথা বলুন, সেই হিসাবে কিন্তু আপনারা গাড়ি নিন। আমাদের এই সমস্ত ট্যুর প্যাকেজটা আমরা বুক করেছিলাম নেস্ট হোমসের কাছ থেকে। নেস্ট হোমস খুব একটা বিশ্বাসযোগ্য কোম্পানি, বহু বছর ধরে নেস্ট হোমসকে ফলো করে আসছি, তাদের সমস্ত কিছু ট্যুর এবং ব্যবস্থাপনা আমি দেখেছি, সেই কারণেই আমি নেস্ট হোমসের সাথে এই ট্যুরটা করেছি। যথারীতি আমাদের ড্রাইভার সাহেব চলে এসেছিলেন, আমাদের আগে থেকে সমস্ত কিছু পাঠিয়ে দেওয়া হয়েছিল হোয়াটসঅ্যাপে, কোথায় কোথায় কবে কবে স্টে আছে, ড্রাইভারের নাম্বার, ডিটেল সমস্ত কিছু। 7টার সময় আমরা এনজিপি স্টেশনের বাইরে আসি, তারপর আমরা একেবারে গাড়ির কাছে চলে যাই। আমাদের ড্রাইভার সাহেব কিন্তু ভীষণ ভালো ছিলেন। তারপরে আমরা সেখান থেকে রওনা হয়েছিলাম কালিম্পং এর একটা অফবিট জায়গার উদ্দেশ্যে। তার আগে একটা ডিটেলস জানাই, যদি আপনারা আমার এই ভিডিও দেখে নেস্ট হোমসের সাথে এই ট্যুর প্যাকেজটা করেন তাহলে ওনারা তো ট্যুর প্যাকেজ আপনাদের বলে দেবে। আমরা এই ট্যুরটা কত টাকায় করেছি সেটা তো আপনাদেরকে বলবোই। এটা ভাববেন না যে আমরা যেই টাকায় করেছি আপনারাও সেই টাকাতেই করতে পারবেন। আগেই বললাম সিজন ওয়াইজ কিন্তু আপ ডাউন করে রেটটা। একটা জিনিস কমন, যেটা হচ্ছে যখন আপনারা এনজিপি স্টেশনের বাইরে আসবেন সেখানে কিন্তু আপনাদের একটা পার্কিং চার্জ কিন্তু দিতে হবে। এটা কিন্তু প্যাকেজের বাইরে, এটা আমাদেরকে বলে দেওয়া হয়েছিল। আমাদেরকে 250 টাকা বলেছিলেন, তা আমাদের লেগেছিল 220 টাকা। আমাদের প্রথম দিনের ডেস্টিনেশন ছিল হচ্ছে রামধুরা। তো পথে আমরা একটা জায়গাতেই মাত্র দাঁড়িয়েছি, সান্তালয় বলে একটা জায়গা, সেই জায়গায় আমরা সকালের ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম। আরো একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সেই জায়গাটার নাম হচ্ছে মুনসং। মুনসং ভিউ পয়েন্ট ভালোই লেগেছিল, তবে যদি আরেকটু ভালো ভিউ পেতাম খুব ভালো হতো। সেখান থেকে আমরা প্রথম দিন পৌঁছাই হচ্ছে রামধুরা, সুন্দর একটা জায়গা কালিম্পং এর। রামধুরা আমরা দুপুরবেলা পৌঁছাই, একটা অফবিট প্লেস। আমাদের হোমস্টেও যথেষ্ট ভালো ছিল, রাজালিম হোমস্টে। দুপুরবেলা আমাদের সুন্দর একটা লাঞ্চ দেওয়া হয়, তারপরে দেওয়া হয় হচ্ছে বিকেলবেলার স্ন্যাক্স, তারপরে রাত্রিবেলা আমরা খাই হচ্ছে রুটি এবং চিকেন। পরের দিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করি হচ্ছে পরোটা এবং আলুর তরকারি। ডে 2 এ আমরা রওনা হয়েছিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন ঋষিখোলা। সুন্দর একটা জায়গা, সেখান দিয়ে ঋষি নদী বয়ে যায়। রামধুরা থেকে ঋষিখোলা যাওয়ার সময় এখানে একটা কাজ আছে, যখন আপনি ঋষিখোলা ঢুকবেন তার মানে আপনি একদম পূর্ব সিকিমে ঢুকে যাচ্ছেন। তার আগে একটা চেকপোস্ট পড়বে, সেটা হচ্ছে ঋষি চেকপোস্ট। সেখানে আপনাকে ওয়েস্ট বেঙ্গলকে 1 কপি ভোটার কার্ড দিতে হবে, আর সিকিম গভর্নমেন্টকে 1 কপি ভোটার কার্ড দিতে হবে, মানে 2 কপি ভোটার কার্ড কিন্তু অবশ্যই রাখবেন। চেকপোস্ট ক্রস করে আমরা ফাইনালি প্রবেশ করলাম হচ্ছে ইস্ট সিকিম। ঋষিখোলা জায়গাটা অত্যন্ত সুন্দর। সেখানে আমরা থেকেছিলাম হচ্ছে বনলতা হোমস্টেতে। হোমস্টের পাশ দিয়ে একটা সিঁড়ি ছিল, সেই সিঁড়ি থেকে আমরা নেমে গিয়েছিলাম ঋষি নদীতে। ওখানে পৌঁছে আমরা দুপুরবেলা লাঞ্চ পেয়েছিলাম। সন্ধ্যেবেলা আমাদেরকে দেওয়া হয় হচ্ছে স্ন্যাক্স এবং চা। রাত্রিবেলার ডিনার খাই হচ্ছে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। এবং সকালবেলা আমাদের দেওয়া হয়েছিল হচ্ছে ফুলকো ফুলকো লুচি এবং আলু ছোলার তরকারি। এই দিয়ে আমাদের ডে 1 ডে 2টা কিন্তু শেষ হয়। এই অবধি আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। আপনাদের মনে প্রশ্ন আসছে, আপনি তো সবকিছুই গড়গড় গড়গড় করে বলে যাচ্ছেন, কোথায় কি খরচা হয়েছে কিছুই তো বলছেন। যেহেতু আগেই বলেছি আমাদের একটা প্যাকেজ ছিল, যেখানে যেখানে আমরা দোকানে খাওয়া দাওয়া করেছিলাম সেটা কিন্তু আলাদা। তৃতীয় দিন আমরা ঋষিখোলা থেকে রওনা হয় হচ্ছে লুংচকের পথে। ঋষিখোলা থেকে লুংচক যাওয়ার পথে আমরা দুটো সাইট সিন দেখেছিলাম, একটা হচ্ছে বিশ্ববিনায়ক মন্দির আর একটা হচ্ছে আরিটার লেক। বিশ্ববিনায়ক মন্দির আমার ভীষণ সুন্দর লেগেছিল, আরিটার লেকও আরো বেশি সুন্দর লেগেছিল। ওখানে আরো একটা ট্রেকিং রুট আছে, এটা হচ্ছে মানকিম ভিউ পয়েন্ট, যেটা বেশ কিছুটা ট্রেক করে যেতে হয় এবং আপনি ওই ওপর থেকে
আরিটার লেকের সৌন্দর্য কিন্তু দেখতে পাবেন। দারুণ কিন্তু ভিউ পয়েন্টটা। লুংচক, এই সাইট সিনটা আমার কাছে সিকিমের এইবারের ট্যুরে খুব ভালো লেগেছিল। মানে এরকম একটা জায়গা দেখলাম যে খুব সুন্দর জায়গা, যেখান থেকে কিন্তু সিকিম কেন, কালিম্পং, দার্জিলিং, প্যাকিয়ং, জুলুক সমস্ত কিছু দেখা যায়। লুংচক যেতে হলে কিন্তু আপনাকে রংলি বাজার হয়ে যেতে হবে। কেন জানি না আমার ওখানকার মানুষদের আতিথেয়তা ভীষণ ভালো লেগেছিল এবং খাবার দাবার গুলো কিন্তু খুব ভালো ছিল। আমরা দুপুরবেলা খুব সুন্দর খেয়েছি, সন্ধ্যেবেলাও আমরা স্ন্যাক্সে অ্যাজ ইট ইজ পকোড়া, চা পেয়েছিলাম, এবং রাত্রিবেলাও আমরা রুটি চিকেন খেয়েছি, এবং সকালবেলাও অ্যাজ ইট ইজ আমরা ওখান থেকে ম্যাগি খেয়েছিলাম। খুব ভালো লেগেছিল আমাদের লুংচক জায়গাটা। যদি ওয়েদারটা ক্লিয়ার থাকতো সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখাতে পারতাম। তো লুংচক থেকে আমরা 4 নম্বর দিনে রংলি বাজার হয়ে, সেখান থেকে আমাদের পাদামচেন হয়ে আমরা কিন্তু জুলুক পৌঁছাই। জুলুক পৌঁছানোর আগে আমাদেরকে কিন্তু বেশ কিছু কিছু জায়গায় কিন্তু ডকুমেন্টস দিতে হয়েছিল। সেখানে কি কি লেগেছিল সেটা আপনারা একবার দেখে নিন। রংলি বাজার থেকে আমরা চলে এসেছি এখন লিংথামের উদ্দেশ্যে। এখানে আমাদেরকে পারমিট করাতে হয়। পারমিটের জন্য যে ডকুমেন্টসগুলো লাগে, ভোটার কার্ড 1 কপি, অরিজিনালটা রাখলে খুব ভালো, আর 1 কপি ফটো লাগবে। এই লিংথামে এসে সেটার পারমিট ইস্যু হবে। পারমিট ইস্যু হওয়ার পরে এখানে আসলে ড্রাইভার সাহেব একটা জেরক্স কপি নিয়ে আসবে, সেটা দিয়ে আমরা আগে যেতে পারবো। আরেকটা কথা বলে দিই, এখান থেকে কিন্তু অক্সিজেন ক্যান ম্যান্ডেটরি নিতেই হবে, যেটার প্রাইস হচ্ছে 600। এটাই হচ্ছে লিংথাম চেকপোস্ট। এইখানে হচ্ছে পারমিট ইস্যু হয়। আর এখানেই একটা কাউন্টার রয়েছে, যেখানে এক ম্যাডাম ছিলেন, উনি আমাদের অক্সিজেন সিলিন্ডার ইস্যু করলেন। আমি যাওয়ার পথে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনাদেরকে বলে দিলাম যে পাদামচেন যাওয়ার আগে বা জুলুক যাওয়ার আগে আপনাদেরকে কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে। জুলুকে আমাদের হোমস্টেটা ভালোই ছিল, কোনো রকম প্রবলেম হয়নি আমাদের ওখানে। জুলুকে গিয়ে কিন্তু আপনারা বেশি দৌড়াদৌড়ি করবেন না, আর খাবার কিন্তু খুব একটা ফেলে রাখবেন না, ঠান্ডা হয়ে যায়। যেহেতু আমরা তখন মাইনাস টেম্পারেচারে ছিলাম, জুলুকে আমাদের টেম্পারেচার ছিল কিন্তু -2। বেশ ভালো জায়গা, বেশ সুন্দর জায়গা। দুপুরবেলা খেয়ে দিয়ে যখন আমরা রেস্ট নিচ্ছিলাম, তারপরে কিছুক্ষণ পরে দেখি ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেল এবং সেখান থেকে একটা খুব সুন্দর একটা ভিউ পেয়েছি। জুলুকে সেই রাতটা আমাদের কেটে যায়। আমরা রাত্রিবেলা ডিনার করে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। পরের দিন ছিল আমাদের ফাইনালি গ্যাংটক ফেরার কথা। এখানে একটা পয়েন্ট আছে, আমাদের পরিকল্পনা ছিল আমরা জুলুক থেকে লক্ষ্মী চক হয়ে, ছাঙ্গুলেক হয়ে, বাবা মন্দির, কুপুব ভিলেজ, নাথাং ভ্যালি হয়ে আমরা গ্যাংটক ফিরবো। আমাদের কিন্তু হয়নি। কেন হয়নি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। জুলুক থেকে যখন বেরোলাম তখন আমরা কিছুটা উপরে উঠলাম, 11,000 ফুট উপরে। সেখানে আমরা পৌঁছাই হচ্ছে থাম্বি ভিউ পয়েন্টে। তারপরে কিছুটা উপরে গেল, 12,000 সামথিং কিছু ফুট উপরে যাওয়ার পরে লুংথুং বলে একটা জায়গার নাম আছে, যেটাকে সানরাইজ পয়েন্ট বলা হয়। সেই জায়গাটায় যাওয়ার পরে ওখানকার কোনো গাড়ি লক্ষ্মী চকের উদ্দেশ্যে যাওয়ার কিন্তু আর কেউ ওনারা ইচ্ছা দেখান। লুংথুংয়ে গিয়ে আমি যে পরিমাণ বরফ পেয়েছি, জীবনের প্রথমবার সিকিমে গিয়ে বরফ পেলাম। আমি কাশ্মীর যাইনি এখন অব্দি, ভীষণ আনন্দ করেছি। ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে নেবেন ভিডিওটা। প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে রাখছি। লুংথুং থেকে আমরা রংলি বাজার হয়ে, প্যাকিয়ং হয়ে গ্যাংটকে ফিরে আসলাম। গ্যাংটকে এসে আমরা সেই দিন গ্যাংটকের এমজি মার্টটা ঘুরে দেখেছিলাম, এবং পরের দিন আমরা রওনা হই হচ্ছে এনজিপির উদ্দেশ্যে। এইভাবেই আমাদের 5 রাত 6 দিনের সমস্ত ট্যুরটা শেষ হয়েছিল। সমস্ত থরলি আমি আপনাদেরকে বলে দিলাম। এবারে এই ট্যুরে প্রত্যেকটা দিন কিন্তু হয়তো আমরা সাইট সিন করতে পারিনি, সব জায়গায় সাইট সিন ছিল না। আসলে এই সিকিম ট্যুরটাতে আমি চেয়েছিলাম যে খুব একটা বেশি দৌড়াদৌড়ি লাফাঝাপি করব না, কোনো একটা ভালো অফবিট জায়গায় যাব এবং সেখানে গিয়ে থাকবো, খাওয়া দাওয়া করবো, নিজেদের মতো সময় কাটাবো এবং সেখানকারই শুধু প্রকৃতিটা আপনাদের সাথে শেয়ার করব। তো যেটা চেয়েছিলাম সেটাই করেছি। তবে আফসোস থেকে গেল যে নাথাং ভ্যালি, কুপুব ভিলেজ, বাবা মন্দির, নাথুলাটা যেতে পারলাম না। তো যাই হোক, কিছু করার নেই। একটা বিষয় বলে রাখি আপনাদেরকে, নাথুলাটা কিন্তু এই প্যাকেজের মধ্যে কিন্তু আমাদের ছিল না। নাথুলা যেতে হলে আমাদেরকে বলেই রেখেছিল এক্সট্রা 3 থেকে 5,000 টাকা অব্দি লাগতে পারে। এত পরিমাণে বরফ ছিল, আমরা উপরে আর উঠতেই পারিনি। আপনাদেরকে এবারে বলে রাখি,
যে যদি এই ট্যুরটা আপনাদের করতে হয়, এটা তো প্যাকেজের সিস্টেম আমি আপনাদের বলে রাখলাম, যদি আপনারা নিজেরা করেন সেক্ষেত্রে দুটো উপায় হতে পারে। এক তো হচ্ছে যদি আপনাদের কোনো ভালো ড্রাইভারের সাথে চেনাশোনা থাকে তো ওনার সাথে কিন্তু সমস্ত ট্যুরটা আপনারা করতে পারেন। এছাড়া যদি আপনাদের গ্যাংটকে কোনো ভালো হোটেল চেনাশোনা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা হোটেলের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু এই ট্যুরটা কিন্তু অর্গানাইজ করতে পারেন। আমি বলবো আগে কোথাও ঘুরতে যাওয়ার আগে যে কোনো জায়গায়, সিকিম কেন, ভারতবর্ষ কেন, পৃথিবীর যে কোনো কোনায় ঘুরতে যাওয়ার আগে দরকার হলে আগে থেকে সেই ট্যুরটা সম্বন্ধে আপনারা রিসার্চ করুন। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, কি খাবেন, কত কি খরচা হতে পারে, বাজেট কত রাখবো, সমস্ত কিছু একটা আগে থেকে কিন্তু প্ল্যান সেট আপ করুন। প্ল্যান ছাড়া কিন্তু একটা ট্যুর করা কিন্তু সম্ভব নয়। সেই জন্যই কিন্তু আমি নেস্ট হোমসকে বেছে নিয়েছি। নেস্ট হোমস অত্যন্ত একটা বিশ্বাসযোগ্য ট্রাভেল কোম্পানি। আমার ভীষণ ভালো লেগেছে নেস্ট হোমসের সাথে ট্যুর করে, কোনো জায়গায় কোনো রকম আমাদের অসুবিধা হয়নি। যদি আপনাদের পছন্দ হয় যে নেস্ট হোমসের সাথে ঘুরবেন, নেস্ট হোমসের সাথে ঘুরতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব বিশ্বাসযোগ্য একটা কোম্পানি, আমি ঘুরেছি। এই ট্যুরে টোটাল আমার কত খরচা হয়েছে চলুন একবার দেখে নেওয়া যাক। পূর্ব সিকিম ঘুরতে আমার মোট কত খরচ হয়েছে সেটাও শেষে বলে দেবো। তার আগে বলে দিই যে এই 5 রাত 6 দিন আমার আনুষঙ্গিক অতিরিক্ত কত খরচ হয়েছে সেটাও আপনাদের জেনে রাখা দরকার, কারণ প্যাকেজের বাইরেও অনেক রকম খরচ হয়, তবে সেটা হয়তো সবার এক হবে না, তবুও একটা ধারণা পেয়ে যাবেন। প্রথম দিন কলকাতা থেকে রামধুরা অবধি ট্রেনে এবং রাস্তাঘাটে খাওয়ার খরচ 485 টাকা, নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে গাড়ি পার্কিং খরচ 110 টাকা, ডরমিটরিতে থাকার খরচ 475 টাকা, মোট খরচ 1070 টাকা। দ্বিতীয় দিন রামধুরা থেকে ঋষিখোলা অবধি শুধুমাত্র খরচ হয়েছে 245 টাকা। তৃতীয় দিন ঋষিখোলা থেকে লুংচক অবধি বিশ্ববিনায়ক মন্দিরে পার্কিং খরচ 30 টাকা, আড়িটার লেকে পার্কিং এবং প্রবেশ মূল্য 20 টাকা, আড়িটারে বোটিং খরচ 100 টাকা, খাওয়ার খরচ হয়েছে 410 টাকা, মোট খরচ 460 টাকা। চতুর্থ দিন লুংচক থেকে জুলুক অবধি রংলি বাজারে পার্কিং খরচ 15 টাকা, জুলুক যাওয়ার পথে লিংথামে একটা গাড়ির পারমিট 500 টাকা, অক্সিজেন জারের খরচ 300 টাকা, খাবার খরচ 150 টাকা, মোট খরচ হয়েছে 965 টাকা। পঞ্চম দিন জুলুক থেকে গ্যাংটক অবধি খাওয়ার খরচ 345 টাকা, ডিস্ট্রিক্ট কোর্ট থেকে গ্যাংটকের হোটেলে আসা শেয়ার গাড়ির ভাড়া 150 টাকা, মোট খরচ হয়েছে 495 টাকা। 6 নম্বর দিনে গ্যাংটক থেকে কলকাতা অবধি খাওয়ার খরচ 195 টাকা, হোটেল থেকে ডিস্ট্রিক্ট কোর্ট আসার শেয়ার গাড়ির ভাড়া 150 টাকা। সেদিন স্টেশনে অনেক আগে আসার কারণে আমাদের লাউঞ্জে 3 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল, তার জন্য খরচ হয়েছে 70 টাকা, মোট খরচ 415 টাকা। কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে কলকাতা অবধি ট্রেনের ভাড়া 1890 টাকা। প্যাকেজের বাইরে সর্বমোট খরচ হয়েছে 5540 টাকা। প্রথমে আমাদের এই ভ্রমণের মোট প্যাকেজ খরচ ছিল 38,000 টাকা, সেটাকে 3 জনে ভাগ করলে দাঁড়ায় জনপ্রতি 12,667 টাকা। পরে কুন্তলদা যখন ট্যুরটা বাতিল করে তখন মোট প্যাকেজ খরচ হলো 34,000 টাকা, সেখানে একজনের খরচ দাঁড়ায় 17,000 টাকা। যেহেতু কুন্তলদা প্রথমেই 3,833 টাকা আগাম দিয়েছিল, তাই যোগ বিয়োগ করে সর্বমোট খরচ হয়েছে 15,083 টাকা, এবং তার সাথে 5,540 টাকা যোগ করলে দাঁড়ায় 20,623 টাকা। হিসাবটা হয়তো জটিল লাগলো, তবে ঘাবড়ানোর কিছু নেই, সময় বিশেষে হিসাব পাল্টে যায়। এটা শুধুমাত্র আপনাদের একটা ধারণার জন্য দিলাম, তবে মাথায় রাখবেন যত লোক বেশি হবে খরচ তত কমবে, এবং এইটা সময় বিশেষে কম বেশি হতে থাকে। তাহলে আপনাদেরকে বলে দিলাম যে এই ট্যুরে আমার কত কি খরচা হয়েছে। এটা ডিপেন্ড করে সিজন ওয়াইজ, আপনি কখন যাবেন, শীতকালে যাচ্ছেন না গরমকালে। যেহেতু এখন মে মাস চলছে, সামনেই বর্ষার সিজন, বর্ষার সিজনে হয়তো আশা করি খুব কম লোকই পাহাড়ে যায়। তারপরে শুরু হবে হচ্ছে পুজো, পুজোর থেকে সিজন চালু হয়। সিকিমে আপনারা কখন আসতে পারেন ঘুরতে? সিকিম ঘোরার সব থেকে আদর্শ সময় হচ্ছে কিন্তু অক্টোবর থেকে এপ্রিল অবধি। এই ছিল হচ্ছে সিকিমের সমস্ত ট্যুর গাইড। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের সমস্ত কিছুর উত্তর দিয়ে দেবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং বঙ্গবিহার চ্যানেল সবসময় দেখতে থাকবেন। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গার উদ্দেশ্যে, নতুন কোনোভাবে।
ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই শুভরাত্রি।